ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আর নেক্সট 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের যে দুই প্রধান তাদের কিন্তু অনেকগুলো ট্রান্সফার হতে পারে, মানে বড় বড় যথেষ্ট ট্রান্সফার, সারপ্রাইজিং ট্রান্সফার কিন্তু হতে পারে। সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো আনোয়ার ইস্যু তো চলছে, আনোয়ার ইস্যু নিয়ে যা যা বলা ছিল বলেই দিয়েছি, সেগুলো জানো। তবু একটু হালকা করে বলে দেবো যে এরপরে কবে ডিসিশন আসছে, কি হচ্ছে এই মুহূর্তে সবকিছু। কিন্তু এই যে প্লেয়ারগুলোর নাম বলবো তাদের কিন্তু হাই প্রবাবিলিটি দুই ক্লাবে জয়েন করা, তো সেগুলো নিয়েই বলবো। আর কত দূর আর কি ডিলগুলো এগিয়েছে সেগুলো নিয়েও কিন্তু কথাবার্তা বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু করে নিও, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নাও, ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওখানে কিন্তু রেগুলার পোস্ট আসে, পোস্ট ছাড়াও কিন্তু এই ভিডিওগুলো আসে, তো অবশ্যই কিন্তু ওখানেও গিয়ে ফলো করে নাও। তো প্রথমে তো ইস্ট বেঙ্গল দিয়েই শুরু করবো, কারণ ইস্ট বেঙ্গলের একজন প্লেয়ারের সাথে কিন্তু শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলে এই কথাবার্তা বলছে, কিন্তু শুরুতেই থেকেই কিন্তু তোমাদের বলেছিলাম যে এরকম চারিদিকে ঘোরাফেরা করছে, কিন্তু মনে হয় না যে ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে সাইন করাবে। সেটা হলো রাহুল কেপি। রাহুল কেপি কিন্তু কেরালা ব্লাস্টার্সে আছে। তো শুনেছো চারিদিকে যে রাহুল কেপিকে নাকি ইস্ট বেঙ্গল অ্যাপ্রোচ করেছে। তো বলে দিই, রাহুল কেপি কিন্তু ইস্ট বেঙ্গলে আসবে না, বা ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্টেড নয় রাহুল কেপিকে নেওয়ার জন্য। কারণ তোমাদের বলে দিই, রাহুল কেপিকে নিতে গেলে ট্রান্সফার ফিস দিয়ে নিতে হবে। রাহুল কেপি একজন রাইট উইং এর প্লেয়ার। উইং এর কিন্তু অনেকগুলো প্লেয়ার ইস্ট বেঙ্গলে আছে, দুজন ইয়াং প্লেয়ার, দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ার। উইং এ কিন্তু অনেকজন আছে। তাছাড়াও একজন বিদেশি এসছে যে কিন্তু উইং এও খেলতে পারে, মিডফিল্ডেও খেলতে পারে। তো সেই জায়গা থেকে ট্রান্সফার ফি খরচ করে একজন উইঙ্গারকে নেওয়ার কিন্তু এই মুহূর্তে কোনো মানে হয় না, কারণ ডিফেন্স কিন্তু ইস্ট বেঙ্গলের অনেকটাই উইক। সেই দিকে ডিফেন্ডারদের দিকেই কিন্তু নজর দিয়েছে, কারণ ডিফেন্সে কিছু ইনজুরিজও আছে। তো সেই জন্য কিন্তু ডিফেন্ডারদের দিকেই মেনলি নজর দিয়েছে। তো এবার যে আছে বলে দিই, আগের দিন তোমাদের বিঘ্নেশের কথা বলেছিলাম। বিঘ্নেশ অলরেডি কিন্তু পিএসসি তে লিখে দিয়েছে, আর পিএসসি কিন্তু কিছুদিন বাদেই বিঘ্নেশের কেসটা নিয়ে বসবে। আনোয়ারের কেসটা সলভ হয়ে যাওয়ার পরেই হয়তো একটা সিটিং এ বিঘ্নেশের কেসটা আর বাকি কিছু কেসেস পড়ে আছে সেগুলো নিয়ে কিন্তু বসা হবে। তো বলে দিই, এবার বিঘ্নেশ আনোয়ার আলী যেমন আনজাস্ট কজের জন্য টার্মিনেট করেছে, ওই জন্য অনেক দেরি লাগছে, কিন্তু বিঘ্নেশ কিন্তু জাস্ট কজের জন্য টার্মিনেট করতে পারছে। সেটা হলো নন পেমেন্ট অফ ডিউজ। তো নন পেমেন্ট অফ ডিউজ থাকলে কিন্তু ডাইরেক্ট টার্মিনেশন করা যায় প্লেয়ারের তরফ থেকে, আর পিএসসি কিন্তু সেটাই করবে। ওই কেসটা নিয়ে কিন্তু টানাটানি হবে না অনেকদিন, ওটা কিন্তু একদিনেই ডিসিশন চলে আসতে পারে। এবার বিঘ্নেশের কথা বলি। বিঘ্নেশের কিন্তু এই মুহূর্তে 26 বছর বয়স, লেফট ব্যাক, যথেষ্ট ট্যালেন্টেড একজন প্লেয়ার, যথেষ্ট ডিপেন্ডেবল একজন প্লেয়ার। আগের সিজনে কিন্তু মিড সিজনে মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে চলে গেছিল ওড়িশাতে, কিন্তু ওড়িশাও কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে ওড়িশাও বিঘ্নেশের প্রতি ইন্টারেস্টেড। ওড়িশা কিন্তু ওকে একটা পার্মানেন্ট ডিল দিতে রাজি আছে। কিন্তু তোমাদের বলে দিই, বিঘ্নেশের পার্সপেক্টিভ থেকে বিঘ্নেশ তো প্রথমে আগে কন্ট্রাক্টটা টার্মিনেট করার চেষ্টা করবে, ইস্ট বেঙ্গল, ওড়িশা, তারপরে তো অপশনস আছে। কিন্তু বলে দিই, ওড়িশাতে আগের সিজনে যখন মিড সিজনে গেছিল, ওড়িশাতে গিয়ে কিন্তু গেম টাইম খুব একটা পায়নি, কারণ আইএসএল এ ওড়িশার হয়ে 8টা ম্যাচ খেলেছিল, মাত্র 315 মিনিট। তার মানে বুঝতে পারছো খুব কম ম্যাচ টাইম। সাবস্টিটিউট অ্যাপিয়ারেন্সে এসেছিল বেশিরভাগই। সুপার কাপে 5টা ম্যাচে মাত্র 135 মিনিট কিন্তু ম্যাচ টাইম পেয়েছিল, মানে খুবই কম। এএফসির যে ম্যাচটা খেলেছিল সেখানেও মাত্র 6 মিনিটের জন্য নেমেছিল। আর আইএসএল প্লে অফে 3টে ম্যাচেই নেমেছিল, কিন্তু মাত্র 10 মিনিট প্লে টাইম, 3টে ম্যাচ মিলিয়ে প্লে টাইমটা কিন্তু খুবই কম পেয়েছিল। এবার যদি বিঘ্নেশ প্লে টাইম বেশি পেতে চায়, সেই জায়গা থেকে কিন্তু ইস্ট বেঙ্গল ইওর বেস্ট অপশন। তো সেই জিনিসগুলো দেখেই কিন্তু আলটিমেটলি আসবে। তো ইস্ট বেঙ্গল কিন্তু এই রেসটার মধ্যে আছে, আর একদম ফুল কিন্তু ঝাঁপিয়ে পড়েছে বিঘ্নেশকে নেওয়ার জন্য। তো বিঘ্নেশের কথা হলো, আরেকজনের কথা তোমাদের বলেছিলাম, নাওরেম রোশন সিং। তো নাওরেম রোশন সিং এর এই মুহূর্তে 25 বছর বয়স, আর লেফট ব্যাক। বিঘ্নেশ যেমন ম্যাচ টাইম কম পেয়েছে, নাওরেম রোশন সিং এর কিন্তু ম্যাচ টাইম নিয়ে কোনো প্রবলেম নেই। নাওরেম রোশন সিং বেঙ্গালুরু এফসিতে কন্টিনিউয়াস কিন্তু একদম রেগুলার স্টার্টার, আর মানে প্রত্যেকটা ম্যাচ কিন্তু খেলে। আগের সিজনে মোটামুটি সব ম্যাচই ধরে নাও খেলেছে, তার মধ্যে ন্যাশনাল টিমেও কিন্তু আছে। আর একটা কথা বলে দিই, নাওরেম রোশন সিং লেফট ব্যাক, কিন্তু নাওরেম রোশন সিং কিন্তু রাইট ব্যাকও খেলতে পারে, দু পাই কিন্তু ভালো চলে, আর মাঝে মাঝে কিন্তু ওকে উইংয়েও খেলানো হয়। তো সেই জায়গা থেকে নাওরেম রোশন সিং কিন্তু একটা খুব ভালো অ্যাডিশন হতে পারে। যদি বিঘ্নেশ, নাওরেম রোশন সিং দুজনকেই নিতে পারে, তাহলে কিন্তু মানে বলতে গেলে বিশাল সাকসেসফুল একটা ট্রান্সফার উইন্ডো হয়ে যাবে ইস্ট বেঙ্গলের জন্য, কারণ দুটো পজিশনেই কিন্তু ইস্ট বেঙ্গলের প্লেয়ার দরকার, লেফট ব্যাক, রাইট ব্যাক। আর নাওরেম রোশন সিংকে আনতে গেলে কিন্তু ট্রান্সফার ফিস দিয়ে আনতে হবে, কারণ এখন যারা ডুরান্ট দেখছো ওখানেও কিন্তু নাওরেম রোশন সিং রেগুলারলি খেলছে, তো কন্ট্রাক্ট আছে। যদি নিতে চায় তাহলে কিন্তু ট্রান্সফার ফিস দিয়ে আনতে হবে। আর যা শোনা যাচ্ছে, মোহনবাগানও কিন্তু নাওরেম রোশন সিং এর উপরে ইন্টারেস্টেড আছে, আর অ্যাপ্রোচও নাকি করেছে। এই দুই প্লেয়ার তো হলো, এই দুই প্লেয়ারে কিন্তু হাই প্রবাবিলিটি আছে। আরেকজন হলো অ্যালেক্স সাজি। 24 বছর বয়স। মেনলি কিন্তু
কিন্তু অ্যালেক্স হাজি রাইট ব্যাক, কিন্তু অ্যালেক্স হাজি কিন্তু হায়দ্রাবাদে এই বছর সেন্টার ব্যাক হিসেবেই খেলেছে। লাস্ট যে 10টা ম্যাচ পুরো কিন্তু খেলেছে বলতে গেলে, রেগুলার স্টার্টার ছিল লাস্ট 10টা ম্যাচে। শুরুর দিকে চান্স পাচ্ছিল না, কারণ হায়দ্রাবাদের পুরো টিমটা তখন ছিল। যেই হায়দ্রাবাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম শুরু হলো, তখন কিন্তু অ্যালেক্স হাজি ফুল পুরো লাস্ট 10 ম্যাচ কিন্তু ফুল খেলেছে। তাছাড়াও সুপার কাপে যে 3টে ম্যাচ সেখানেও কিন্তু ফুল খেলেছে। কিন্তু ও কিন্তু এখনো পিএসসি তে যায়নি বা কিছু হয়নি, কিন্তু এখনো হায়দ্রাবাদের প্লেয়ার অ্যালেক্স হাজি। তো সেই জায়গা থেকে অ্যালেক্স হাজিকে আনতে গেলেও কিন্তু ট্রান্সফার ফিস দিয়েই আনতে হবে। তো দেখা যাক, অপশন তো এতগুলো আছে। এবার যদি তার আগে আনওয়ারের ডিলটা সব সেট হয়ে যায়, তো অ্যালেক্স হাজিকে আনবে কিনা যথেষ্ট কিন্তু সন্দেহ আছে। সেই জন্যই হয়তো ওয়েট করছে, কারণ 10 তারিখে আনওয়ারের যে ডিসিশনটা হবে তারপরেই কিন্তু সব কিছু হবে। আনওয়ারের কথায় পরে আসবো। আরেকটা জিনিস, যারা মোহনবাগান সাপোর্টার যেটা জানতে চাও, একদম আগ্রহী হয়ে বসে আছে যে প্রীতম কোটাল ফিরছে কিনা, কারণ সবাই একদম কনফার্ম হয়েই গেছে যে আনোয়ার আলী কিন্তু বেরিয়ে যাচ্ছে মোহনবাগান থেকে, মানে মোহনবাগানে খেলার আর কোনো চান্স নেই। তো সেই জায়গা থেকে সেন্টার ব্যাক কিন্তু অবশ্যই লাগবে। প্রীতম কোটাল লাস্ট কিছু সিজন ধরে কিন্তু সেন্টার ব্যাকই খেলছে, যদিও কেরিয়ার শুরু করেছিল মানে ফেমাস হয়েছিল বলতে গেলে রাইট ব্যাক পজিশনে খেলার জন্য, ইন্ডিয়ান টিমেও কিন্তু সেই জন্যই চান্স পেয়েছিল। তো তারপরে কিন্তু লাস্ট কিছু সিজন ধরে 3-4টে সিজন ধরে কিন্তু সেন্টার ব্যাকে খেলছে আর যথেষ্ট ভালো খেলছে। এবার কেরালা ব্লাস্টার্সে জানো মোহনবাগান থেকে গেছিল, তো কেরালা ব্লাস্টার্সে কিন্তু কন্ট্রাক্ট আছে, আর কেরালা ব্লাস্টার্সের সাথে সোয়াপ ডিল হতে পারে। আর যেটা শোনা যাচ্ছে সোয়াপ ডিলটা হয়তো দীপক টাংরি ওদিকে যাবে, প্রীতম কোটাল এদিকে আসবে, এরকমই হবে। কারণ দীপক টাংরি যেই পজিশনে খেলে ডিফেন্সিভ মিডফিল্ড, ওখানে কিন্তু অনেকজন প্লেয়ার মোহনবাগানের আছে, আর আপুইয়া আসার ফলে কিন্তু আরো ওই জায়গাটা স্ট্রং হয়ে গেছে। তো দীপক টাংরিও চাইবে যে ম্যাচ টাইম বেশি পেতে, সেই জায়গাতে কেরালা ব্লাস্টার্সে কিন্তু যাবে, কারণ জিকসান সিং কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছে। তো সেই জায়গা থেকে এটা কিন্তু হতে পারে। আর যা এই মুহূর্তে আপডেট আছে, এটা কিন্তু লোন ডিল হতে পারে, যে দীপক টাংরি এদিক থেকে ওদিক লোনে যেতে পারে, আর প্রীতম কোটালও কিন্তু ওদিক থেকে এদিকে লোনে আসতে পারে। এটাই কিন্তু এখন অব্দি আপডেট। ইস্ট বেঙ্গলের প্রচুর ইনজুরিজ আছে, সেগুলো নিয়ে অনেকেই জানতে চাও, সেটা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, কারণ এখন চারিদিকে প্রচুর রুমার, সবকিছু কনফার্ম হয়ে তারপরেই বানাবো। যা শুনতে পেরেছি মেজর কোনো ইনজুরিজ নেই, কিন্তু মাইনার কিছু ইনজুরিজ আছে, কিছু ম্যাচ মিস করতে পারে, কেউ ডুরান্ড কাপ মিস করতে পারে, তারপরে ফিরতে পারে, এরকম কিন্তু আপডেট আছে। কিন্তু সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, এই ভিডিওতে কিছু বললাম না। একদম শেষে আনোয়ারকে নিয়ে বলে দিই, আনোয়ারকে নিয়ে লাস্ট যা বলেছি সেই আপডেট। প্রথমে কিন্তু যে ডিসিশনটা দিয়েছিল সেখানে বলেছিল যে অবশ্যই আনজাস্ট কজের জন্য হয়েছে, আর পরের দিন যে 10 তারিখের মিটিংটা, সেখানে কিন্তু কত কম্পেনসেশন হবে, কেউ সাসপেন্ড হবে কিনা, মানে প্লেয়ার সাসপেন্ড হবে কিনা কিছু মাসের জন্য বা কিছু ম্যাচের জন্য, সেগুলো ডিসাইড হবে। এটা কিন্তু 10 তারিখে হবেই। কিন্তু তার সাথে কিন্তু শুরুতে এটাও বলেছিল যে এই মুহূর্তে আনোয়ার অন্য টিমদের সাথে কথাবার্তা শুরু করতে পারে, কন্ট্রাক্ট সাইন করতে পারে, সব করতে পারে। কিন্তু সেদিন রাতে কিন্তু আবার একটা স্টে অর্ডার পেয়ে যায়, মোহনবাগান অ্যাপিল করে স্টে অর্ডার পেয়ে যায়, সেই জন্য কিন্তু বলে দিয়েছে 10 তারিখের আগে আনোয়ার কিছু করতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না। এটা মেনলি করেছে যাতে কম্পেনসেশনটার পেমেন্টটা হয়ে যায়, কারণ মোহনবাগানের কম্পেনসেশন পাওয়ার কথা যদি অলরেডি সাইন করে নেয়, সেই দিকটা কিন্তু অনেকটা ঘুরে যেতে পারে। ওই জন্য যাতে মোহনবাগানও কম্পেনসেশন পেয়ে যায়, সব মানে একদম ফেয়ারলি হয়, তাই জন্যই কিন্তু 10 তারিখের ডিসিশনটা দিয়েছে। এবার এটাই দেখার বিষয় যে 10 তারিখে কি হয়, কারণ 10 তারিখে ডিসিশন নেওয়ার আগে কিন্তু দিল্লি এফসি যেখানকার অরিজিনাল প্লেয়ার আর কি আনোয়ার আলী, আর ইস্ট বেঙ্গল যে কিন্তু দিল্লি এফসি কে অ্যাপ্রোচ করেছিল আনোয়ার আলীকে নেওয়ার জন্য, দুজনের থেকেই কিছু এক্সপ্লেনেশন চেয়েছে যাতে কিন্তু এই জিনিসটা পুরো একদম ফেয়ারলি করা যায়। আর মেন বক্তব্য হলো সেদিন আনোয়ারের কোনো সাসপেনশন হবে কিনা এটা ডিসাইড হবে, আর কত টাকা মানে দিতে হবে মোহনবাগানকে আনোয়ারের তরফ থেকে, আর সেই টাকাটা কে দেবে, আনোয়ার কতটা দেবে, টিমেরা দেবে কিনা, মানে পাঞ্জাব এফসি বা ইস্ট বেঙ্গল এফসি দেবে কিনা, এইগুলোই কিন্তু ডিসাইড হবে। এগুলোই কিন্তু মেন বক্তব্য সেদিনকার। তো আশা করি সব ক্লিয়ার আছে ট্রান্সফার নিয়ে, এই আনোয়ারের ইস্যু নিয়ে। তো তাও কিছু যদি বক্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক আর ইনস্টাগ্রামও ফলো করে নিও। তো চলো এখনের জন্য টাটা।